আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত অনার্স তৃতীয় বর্ষের প্রাণীবিদ্যা বিভাগের সকল শিক্ষার্থীদেরকে স্বাগতম জানাচ্ছি তাদের অনলাইন ক্লাসে। আমি মোহাম্মদ মনিরুজ্জামান, প্রভাষক প্রাণীবিদ্যা বিভাগ, সরকারি কৃষি কলেজ, ঝিনাইদহ। তোমরা জানো আমি কোষ ও আণবিক জীববিদ্যা অনার্স তৃতীয় বর্ষের একটা গুরুত্বপূর্ণ কোর্স, এটার ক্লাস নিয়ে আসছি। আজকে লেকচার নম্বর 12-তে আমরা যে টপিকগুলো নিয়ে আলোচনা করতে চাচ্ছি তার মধ্যে অন্যতম হচ্ছে ক্রোমোজোমের অস্বাভাবিকতা এবং তার প্রকারভেদ এবং ডিলিশনের প্রকারভেদ এই সম্পর্কে। দুইটা বড় প্রশ্ন, যে ক্রোমোজোমের অস্বাভাবিকতা প্রকারভেদ আলোচনা করো, আর ডিলিশন কি, ডিলিশনের প্রকারভেদ আলোচনা করো। এটা একটা বড় প্রশ্ন গ বিভাগে। তো প্রথমে আমরা দেখি যে ক্রোমোজোমের অস্বাভাবিকতা আসলে কি। অর্থাৎ ক্রোমোজোমের অভ্যন্তরের তার ক্রমবিন্যাস বা জিনের যে ক্রমবিন্যাস থাকে সেটার কোনো গঠনগত পরিবর্তন বা তার সংখ্যার পরিবর্তনের ফলে যে ধরনের অ্যাবনর্মালিটিস বা অ্যাবারেশন দেখা দেয় তাকে বলে ক্রোমোজোমাল অ্যাবারেশন। তাহলে আমরা জানি যে একটা ক্রোমোজোমের ভিতরে জিন থাকে। অ্যাজ ফর এক্সাম্পল, আমরা যদি বলি যে এটা একটা ক্রোমোজোম, এই ক্রোমোজোমের ভিতরে আমরা দেখতে পাচ্ছি এখানে জিন আছে। যদি জিনগুলো কোনোভাবে এনিহাউ মিসিং হয়ে যায়, ডিলিট হয়ে যায়, তাহলে আমরা সেটাকে বলছি কি ডিলিশন। আর এই ডিলিশনটাকে প্রথমত ক্রোমোজোমের গঠনগত বৈশিষ্ট্য ভিত্তি করে যে অস্বাভাবিকতা শ্রেণীবিন্যাস করা হয়েছে সেখানে 4 ভাগে ভাগ করা হয়। নাম্বার 1, ডিলিশন। ডিলিশন শব্দের অর্থ আসলে মুছে যাওয়া, হারিয়ে যাওয়া, বিনষ্ট হয়ে যাওয়া। তাহলে কোনো ক্রোমোজোমের যদি এক ডাকাতে খণ্ডাংশ বিলুপ্ত হয় তাকে আমরা বলি ডিলিশন। তাহলে একটা ক্রোমোজোম দেখতেই পাচ্ছ, ক্রোমোজোমের নীল অংশগুলো দেখানো হচ্ছে এখান থেকে ডিলিট হয়ে যাবে, এটাকে আমরা বলছি কি ডিলিশন। আচ্ছা, তারপরে দেখো যে এই ডিলিশন, এই ছবিটাকে আমরা একটু ভিন্নভাবে দেখাতে পারি। যদি তুমি ছবিটা একটু জিন সহকারে আমরা দেখাই তাহলেও সেটা সম্ভব, খুব ইজিলি সেটা আমরা আঁকাতে পারি। খেয়াল করো যে ধরো এটা একটা ক্রোমোজোম, আমরা সিম্পল করে আঁকাবো। এটা একটা ক্রোমোজোম, ক্রোমোজোমের এটা একটা সেন্ট্রোমিয়ার, এটা একটা সেন্ট্রোমিয়ার। আমার দেখাচ্ছে এই জায়গাতে একটু কালো করে দিতে হবে সেন্ট্রোমিয়ারটা, একটু সেন্ট্রোমিয়ার। আর এখানে আমরা দাগ দিয়ে এগুলো জিনের অবস্থান বোঝাবো। এগুলো ক্রোমোজোমে জিন আছে মনে করো, এবং এই জিনগুলোকে আমরা অবশ্যই বিভিন্ন অ্যালফাবেট দিয়ে চিহ্নিত করব। এ, বি, সি, ডি, ই, এফ, জি, এইচ, আই, জে, এইভাবে আমরা ক্রোমোজোমগুলো লিখবো। যদি আমরা দেখাতে চাই যে ডিলিশন হচ্ছে, তাহলে আমরা যে কোনো একটা ক্রোমোজোমের যে কোনো অংশ যদি ডিলিট করে দিই, ধরলাম ডি, ই, এফ, এই 3টা জিন ডিলিট হয়ে যাবে, তাহলে আমরা সেক্ষেত্রে ক্রোমোজোমটাকে ছোটো করে আঁকাবো। করে আমরা সেন্টিমিটার অবশ্যই যে কোনো একটা জায়গায় আঁকিয়ে নেব। তারপরে আমরা এখানে এ জিন, তারপরে আমরা লিখব কি বি, তারপরে আমরা লিখলাম সি, যদি থাকবে না অর্থাৎ এখানে আমরা লিখব একবার সিডি, থাকবে না একবারে এফ লিখব। আচ্ছা, এফ, তারপরে আমাদের জি এবং এইচ, এখানে জি, এইচ। আচ্ছা, তারপরে এখানে আই এবং জে, আমরা দেখতে পাচ্ছি 2টা জিন থাকবে। এইটা হচ্ছে ডিলিশনের উদাহরণ। তো তোমার পরীক্ষায় কিন্তু এই জিনিসটা এইভাবে সিম্পলি আঁকাতে পারো। অনেক সময় এটা বড় আকারে এটা আঁকানো থাকে, অর্থাৎ এইভাবে ক্রোমোজোমটা বড় করে আঁকি দেয়, মোটা করে। এটা যদি না অ্যাভয়েড করে তোমরা যদি সিম্পলি যদি এইভাবে আঁকাও, দ্যাটস ওকে, সেটাও কিন্তু ভালো হবে এবং দ্রুত হবে, এটা অনেক ইজি হবে। আচ্ছা, এরপরে আমরা দেখি যে এরপর যেটা দেওয়া আছে ডিলিশনের পরে, সেটা হচ্ছে ডুপ্লিকেশন। ডুপ্লিকেশন হচ্ছে ডাবল হয়ে যাওয়া, দ্বিগুণ হয়ে যাওয়া। যদি কোনো ক্রোমোজোমে অবস্থিত জিনের সংখ্যাটা কোনোভাবে ডাবল হয়ে যায়, সেটাকে বলা হচ্ছে ডুপ্লিকেশন। হ্যাঁ, যে একটা ক্রোমোজোমের বাহুর কয়েকটা জিন বা খণ্ডাংশ হয়তো সেখান থেকে কেটে যে সেই জায়গাতে যদি আবার যুক্ত হয় ডাবল হয়ে যাবে। তাহলে ধরলাম এটা একটা ক্রোমোজোম, এখান থেকে কয়েকটা জিন, ঠিক আছে, এই অংশটা আবার ডাবল হয়ে গেছে এখানে, বা অন্য কোনো হোমোলোগাস ক্রোমোজোম থেকে যদি সেটা কেটে সেখানে যুক্ত হয়, সেটাকে আমরা বলছি কি ডুপ্লিকেশন।
ওকে, তো ডুপ্লিকেশনের ছবিটা তোমরা আগের মতো করে কিন্তু আঁকাতে পারো, এবিসিডি জিন দিয়ে এটা ইজিলি আঁকাতে পারো। আচ্ছা, এটা গেল ডিলিশন এবং ডুপ্লিকেশনের ছবি বর্ণনা। এরপরে আসো ইনভার্সন, একটা গুরুত্বপূর্ণ জিনিস, যেখানে দেখো এবিসিডি দিয়ে কিন্তু এখানে দেখানো আছে। তো আশা করি তোমাদের জন্য এটা খুব সহজ হবে। হোয়াট ইজ ইনভার্সন? যখন কোনো একটা ক্রোমোজোমের অংশবিশেষ খণ্ডিত হয় এবং খণ্ডিত অংশ 180 ডিগ্রি কোণে ঘুরে এসে আবার ওই জায়গাতেই যুক্ত হয়, তখন এই ঘটনাকে বলা হয় ইনভার্সন। আর ক্রোমোজোমের যে গঠনগত একটা পরিবর্তন হলো, এই ঘটনাকে আমরা বলছি ইনভার্সন। একটা ক্রোমোজোম এখানে দেওয়া আছে, দেখো এখানে জিনগুলোকে সংখ্যা দিয়ে লেখা আছে 6, 1, 2, 5, 2, 4, 7। ধরলাম এই 1 আর 2 এর মাঝে যতগুলো জিন আছে এটা কেটে যে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে এসে আবার ওই জায়গাতে যুক্ত হবে, সেক্ষেত্রে কী হবে, 2 এই পাশে আসবে এবং 1টা অবশ্যই এই পাশে যাবে। হ্যাঁ, তাহলে এই ঘটনাকে আমরা বলছি কি ইনভার্সন। তো ইনভার্সন মেইনলি 2 রকমের হয়, আরও অনেক প্রকার আছে যেগুলো যখন ইনভার্সনের প্রকার ডিটেলস পড়া হবে সেটা ওখানে ব্যাখ্যা করা হবে। দেখো যে পেরিসেন্ট্রিক আর একটা হচ্ছে প্যারাসেন্ট্রিক। পেরিসেন্ট্রিক কি? এইটা হচ্ছে পেরিসেন্ট্রিক উদাহরণ। যদি কোনো ইনভার্সনে সেন্ট্রোমিয়ার জড়িত থাকে, ধরলাম এটা একটা ক্রোমোজোম, তো এই ক্রোমোজোমের এই জায়গাতে সেন্ট্রোমিয়ার আছে এবং এই সেন্ট্রোমিয়ারের উপরে নিচে ডি, ই এবং এফ 3টা জিন আছে। তাহলে যদি এই 3টা জিন সহকারে সেন্ট্রোমিয়ারের অংশটা কিন্তু কেটে যায়, ডিলিট হয়ে যায়, যদি কিন্তু কেটে যায় এবং ওই কাটা অংশটা 180 ডিগ্রি অ্যাঙ্গেলে আবার ওই জায়গাতেই যুক্ত হয়, সেক্ষেত্রে এফটা চলে গেছে উপরে, ডিটা নিচে আসছে, এই ঘটনাকে বলা হবে কি পেরিসেন্ট্রিক ইনভার্সন, যেক্ষেত্রে সেন্ট্রোমিয়ারটা ইনক্লুডেড। আর যদি প্যারাসেন্ট্রিক কী হবে, সেন্ট্রোমিয়ারটা ইনক্লুড হবে না, এটা বাদ পড়ে যাবে। আমরা দেখতে পেলাম একটা ক্রোমোজোম আছে, ক্রোমোজোমে এখানে বিসিডি জিন আছে, এই 3টা জিন আমরা দেখবো এটা কেটে যাবে, কেটে যাওয়ার পরে এটা 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে আবার ওই জায়গাতে যুক্ত হচ্ছে, ফলে ডি উপরে গেছে, বি নিচে আসছে, এটাকে আমরা বলছি প্যারাসেন্ট্রিক ইনভার্সন। তো এই ক্ষেত্রে কিন্তু সেন্ট্রোমিয়ার এর সাথে কিন্তু যুক্ত নাই, এটাকে আমরা বলছি প্যারাসেন্ট্রিক ইনভার্সন। তাহলে তোমরা খুব ইজিলি আশা করি ইনভার্সন জিনিসটা এই ছবি সহকারে এটা বুঝতে পেরেছো। আচ্ছা, তারপরে আমরা আর এক ধরনের জেনেটিক্যাল অ্যাবারশন পড়ব, তা হচ্ছে ট্রান্সলোকেশন। ট্রান্সলোকেশন হচ্ছে যখন কোনো একটি ক্রোমোজোমের কোনো অংশ স্থানচ্যুত হয় হয়ে অপর কোনো হোমোলোগাস ক্রোমোজোমে স্থানান্তরিত হবে, ঠিক আছে? অর্থাৎ আমরা জানি হোমোলোগাস হচ্ছে ক্রোমোজোম জোড়া, তো এই হোমোলোগাস জোড়ার একটা অংশতে কেটে যদি আর একটা জায়গায় এটা সংযুক্ত হয়, আমরা সেটাকে বলছি ট্রান্সলোকেশন। এক্ষেত্রে ভিন্ন ভিন্ন একই হোমোলোগাসের 2টা ভিন্ন ক্রোমোজোম এক্ষেত্রে সংযুক্ত থাকে। প্রথমটা দেখো আমরা এখানে 3 রকম দিয়েছি, তবে এই প্রকারভেদগুলা আমি দেখেছি বিভিন্ন বইয়ে এটা বিভিন্নভাবে এটা দেখানো আছে। টাইপস অফ ট্রান্সলোকেশন: নন রেসিপ্রোকাল ইন্ট্রা ক্রোমোজোমাল ট্রান্সলোকেশন। সেক্ষেত্রে কি হয় যে ইন্ট্রা ক্রোমোজোমাল, অর্থাৎ আমরা যেটা দেখবো যে একই ক্রোমোজোমের, ধরলাম এটা ABCD EFGH জিন আছে, এবং এখানে কি হলো যে এই BC 2টা জিন সেটা এখানে কর্তৃত হয়ে সেটা আমরা দেখতে পারলাম যে বড় বাহু থেকে কেটে এটা ছোট বাহুতে যুক্ত হয়ে গেছে, ঠিক আছে? তো এটা একই ক্রোমোজোমের ভিতরে সৃষ্টি হয়, এই জন্য নাম হয়েছে ইন্ট্রাক্রোমোজোমাল, ঠিক আছে? অন্তঃক্রোমোজোমীয়। আর একটা হচ্ছে কি আন্তঃক্রোমোজোমীয়, 2টা ভিন্ন ক্রোমোজোমের ভিতরে। 2টা আমরা দেখতে পাচ্ছি হেটারোলোগাস ক্রোমোজোম, একটা ছোট একটা বড়। এই 2টা হেটারোলোগাস ক্রোমোজোমের বিসি জিনটা এখান থেকে কর্তৃত হয়ে আমরা দেখতে পাচ্ছি ছোট যে ক্রোমোজোমটা ছিল তার ভিতরে এটা সংযুক্ত হয়েছে, বিসি জিনটা হয়ে নতুন একটা লম্বা ক্রোমোজোম সৃষ্টি করেছে। সেক্ষেত্রে এই কর্তৃত অংশটা যেটা কাটা পড়েছে সেটা কাটা যাওয়ার কারণে ক্রোমোজোমটা কিন্তু ছোট হয়ে গেছে, এটাকে আমরা বলছি ইন্টার ক্রোমোজোমাল ট্রান্সলোকেশন, আন্তঃক্রোমোজোমীয়। আচ্ছা, পরেরটা হচ্ছে রেসিপ্রোকাল ইন্টার ক্রোমোজোমাল ট্রান্সলোকেশন, পারস্পরিক বিনিময় হবে। 2টা আমরা দেখতে পাচ্ছি এখানে হেটারোলোগাস ক্রোমোজোম আছে, যে এই বড় ক্রোমোজোমটার AB জিন আর ছোট ক্রোমোজোমটার MNO, এই 3টা জিন এর পারস্পরিক বিনিময় হবে। রেসিপ্রোকাল ট্রান্সলোকেশনের ক্ষেত্রে মূলত পারস্পরিক ক্রোমোজোমের বিনিময় ঘটে থাকে, ঠিক আছে? এটাকে আমরা বলি রেসিপ্রোকাল ট্রান্সলোকেশন। আচ্ছা, তো রেসিপ্রোকাল ট্রান্সলোকেশনের ছবিটা এটা খুব সুন্দর করে দিয়ে আছে, তোমরা আশা করি যে এই 3 প্রকার ট্রান্সলোকেশন যখন পরীক্ষা আসবে এটা এইভাবে ছবি সহকারে বর্ণনা করবা এবং এক লাইনে প্রত্যেকটার একটা করে ডেফিনেশন দিবা, তারপর ছবির মাধ্যমে এটা
আঁকিয়ে দিলে এটা বোঝা যাবে। তো বড় প্রশ্ন আকারে যখন এটা অ্যান্সার করবা তোমরা এই শ্রেণীবিন্যাসটা প্রত্যেকটি ডেফিনেশন দিবা এবং একটা করে ছবি আঁকাবা, হ্যাঁ, তাহলে এর একটা আলাদা গুরুত্ব বহন করবে এবং মার্কটা কিন্তু বেশি আসবে। আর শুধু সংজ্ঞা লিখলা, ছবি আঁকাইলে না, বোঝাইলে না, তাহলে কিন্তু এটা ভালো মার্ক এটা হবে না। এরপরে ক্রোমোজোমের সংখ্যাগত অস্বাভাবিকতা। ক্রোমোজোমের সংখ্যাগত অস্বাভাবিকতা হচ্ছে যদি কোনো ক্রোমোজোম সেটের, আমরা জানি যে প্রকৃত কোষে সাধারণত দেহকোষে 2 সেট ক্রোমোজোম থাকে। এখন এই 2 সেট ক্রোমোজোমের যদি এমন হয় যে ক্রোমোজোম সংখ্যাটাই পরিবর্তন হয়ে গেছে, ক্রোমোজোমের জিন না, পুরো একটা ক্রোমোজোম সেটা হয়তো বেড়ে গেছে অথবা কমে গেছে, আমরা এই ঘটনাকে বলে থাকি ক্রোমোজোমের সংখ্যাগত অস্বাভাবিকতা। আর প্রথমে যে ভাগটা শ্রেণীবিন্যাসটা আমরা দিয়েছি তা হচ্ছে অ্যানুপ্লয়েডি। অ্যানুপ্লয়েডি কি বলছে যে প্রকৃত কোষের জীবের দেহকোষে 2 সেট ক্রোমোজোম থাকে, এটাকে বলা হয় ডাইজোমিক বা ডিপ্লয়েড জীব। এই ডাইজোমিক জীবের এক বা একাধিক সম্পূর্ণ ক্রোমোজোমের ঘাটতি বা বাড়তিও হয়ে থাকতে পারে। যদি সেই ঘটনা ঘটে তাহলে আমরা তাকে বলা হবে অ্যানুপ্লয়েডি। তো আমরা দেখতে পেলাম যে 2n ক্রোমোজোম, আমাদের যেমন দেহকোষে 2n ক্রোমোজোম আছে, এই 2n ক্রোমোজোমের যদি কোনো একটা ক্রোমোজোম, হ্যাঁ, যে 23 জোড়া ক্রোমোজোম আমাদের আছে, 23 জোড়া কোনো একটা জোড়ের ক্রোমোজোম যদি কম বেশি হয়ে যায় তাহলে সেই ঘটনাকে আমরা বলছি অ্যানুপ্লয়েডি। এখন সংখ্যার ঘাটতির উপরে নির্ভর করে এই অ্যানুপ্লয়েডিকে আমরা 3 ভাগে ভাগ করলাম। এটা ঘাটতির উপরে ডিপেন্ড করে, মনোজোমিক, ডাইজোমিক, নালিজোমিক। ঠিক আছে, মনোজোমিক হলে কি হবে, যে ধরলাম 2n সংখ্যক ক্রোমোজোম আছে একটা জীবের দেহে, সেটাকে আমাদের এটা ধরলাম 46টা। যদি এই 46টা ক্রোমোজোমের কোনো একটা ক্রোমোজোম জোড়ার একটা হ্রাস পায়, একটা ক্রোমোজোম হ্রাস পায়, সেটাকে বলা হয় মনোজোমিক। ধরলাম যে 23 নম্বর ক্রোমোজোম আছে, 23 নম্বর যেটা, তো 23 নম্বরটা দুটোর বদলে ওখানে একটা আছে, তাহলে সেটাকে লেখা হবে 2n-1, এটাকে বলে মনোজোমিক। আর ডাইজোমিক কি, ডাইজোমিক হবে যে 2 জোড়া ক্রোমোজোমের, ধরলাম 23 জোড়া ক্রোমোজোম আছে, তার 2 জোড়া ক্রোমোজোম, ধরলাম সেটা ফর এক্সাম্পল 21 নম্বর আর 22 নম্বর। 21 নম্বর থেকে একটা ডিলিট হবে, 22 নম্বর থেকেও একটা ক্রোমোজোম ডিলিট হবে, হারিয়ে যাবে, এটাকে বলা হবে ডাইজোমিক। ভিন্ন ভিন্ন 2টা ক্রোমোজোম জোড়ার একটা করে ক্রোমোজোম হারিয়ে যাবে, এটাকে বলা হবে ডাইজোমিক। নালিজোমিক বলা হচ্ছে 2টা ক্রোমোজোমই, অর্থাৎ একটা জোড়া 2টায় যদি ডিলিট হয়ে যায় সেটাকে বলে নালিজোমিক, যে এক সেটিন অ্যাবসেন্ট হয়ে গেছে, এটাকে বলা হবে নালিজোমিক। ঠিক আছে, এরপরে ক্রোমোজোমের আধিক্য বা বাড়তির উপরে ভিত্তি করে শ্রেণীবিন্যাস। ট্রাইজোমিক, যদি এখানে একটু মিসিং আছে, এটা 2n+1 হবে ট্রাইজোমিক, অর্থাৎ যদি কোনো একটা ক্রোমোজোম সংখ্যা 2টা জায়গায় একটা বেড়ে যায়, মানে 3টা হয়, সেটাকে বলা হয় ট্রাইজোমিক। এই ধরনের অনেক জেনেটিক্যাল অ্যাবারেশনের ঘটনা প্রাণীদেহে কিন্তু বিদ্যমান আছে, যেটাকে বলা হয় ট্রাইজোমিক সমস্যা। ট্রাইজোমিক ডাবল, এক্ষেত্রে হয়েছে কি যে 2টা ভিন্ন ভিন্ন ক্রোমোজোম জোড়াতে প্রত্যেকটারই একটা করে সংখ্যা বেড়ে গেছে। ঠিক আছে, ধরলাম 22, 21 এবং 22, 21-এ থাকার কথা 2টা, 22-এ থাকার কথা 2টা, 2টা না থেকে যদি ওখানে একটা একটা করে বেড়ে যায় তাহলে মোট 4টে হয়ে যাবে সেক্ষেত্রে, এটাকে বলা হচ্ছে ট্রাইজোমিক ডাবল। আর টেট্রাজোমিক, যদি কোনো ক্রোমোজোমের এক জোড়া জায়গায় 2 জোড়া থাকে সেটা টেট্রাজোমিক। ধরলাম যে 22 নম্বর ক্রোমোজোম আছে এক জোড়া, বাট সেখানে এক জোড়া না থেকে আরও এক জোড়া বাড়তি আছে, 2টা আছে বাড়তি আরও, ঠিক আছে, সেটাকে আমরা বলছি টেট্রাজোমিক। তাহলে ক্রোমোজোমের এই আধিক্য এবং ঘাটতির উপরে ডিপেন্ড করে আমরা ক্রোমোজোমটাকে মোট 6টা ভাগে আমরা এটাকে শ্রেণীবিন্যাস করলাম। এই শ্রেণীবিন্যাসটা আশা করি তোমরা খুব ইজিলি এটা বুঝতে পেরেছো। তাহলে আমরা ঘাটতির উপরে ডিপেন্ড করে ভিত্তি করলাম মনোজোমিক, ডাইজোমিক, নালিজোমিক, আর আধিক্যের উপর ভিত্তি করে ট্রাইজোমিক, ট্রাইজোমিক ডাবল এবং টেট্রাজোমিক। এটা কিন্তু আরও অনেক শ্রেণীবিন্যাস আছে, সেটা তোমরা যদি টেক্সট দেখো তাহলে এটা এক এক বই এক একভাবে দেওয়া আছে। তোমরা আমি যে বইটা তোমাদের ফলো করতে বলবো সেটা হচ্ছে যে কোষ এবং আণবিক জীববিদ্যার বাংলাদেশ বুক ব্যাংক পাবলিকেশনের যে বইটা আছে, ডক্টর মোহাম্মদ হানিফ মল্লিক স্যারের যে বইটা, এই বইটা কিন্তু এই অংশটা, এই ক্রোমোজোমাল যে অ্যাবারেশন, এই টপিক্সটা কিন্তু এই বইয়ে যথেষ্ট ভালো দেওয়া আছে। আর এরপরে দেখো আরেকটা ক্রোমোজোম জনিত অস্বাভাবিকতা, সেটা হচ্ছে ইউপ্লয়েডি। এক্ষেত্রে হবে কি যে ক্রোমোজোমের সংখ্যা না, আমরা জানি আমাদের যে 2 সেট ক্রোমোজোম আছে, এক্ষেত্রে হবে কি ক্রোমোজোমের সেটই চেঞ্জ হয়ে যাবে, যে ক্রোমোজোমের সেট এটা বৃদ্ধি পেয়ে যাবে। যেমন আমাদের যে 2n ক্রোমোজোম আছে প্রত্যেকটা দেহকোষে, ওদের 2n না 4n হয়ে যায়, তাহলে তার মানে কি আমাদের 4n হওয়া অর্থাৎ ক্রোমোজোম সংখ্যা আরও দ্বিগুণ হয়ে যাবে,
সেক্ষেত্রে আমরা বলবো ডাবল 2n থেকে 4n হয়ে যাওয়া মানে এটা 46 দুখানি 92টা হয়ে যাবে। ঠিক আছে, তো এই ঘটনা কিন্তু প্রাণীজগৎ উদ্ভিদ জগতে কিন্তু অ্যাভেলেবেল ঘটে। উদ্ভিদ এটা খুবই কমন একটা ঘটনা যে বিভিন্ন যে সকল হাইব্রিড ফল তৈরি করা হয়, প্লান্ট তৈরি করা হয়, তাতে বড় বড় দেখা যাচ্ছে পেঁপে হয়, মিষ্টি কুমড়া হয়, এগুলো কিন্তু এই ক্রোমোজোমের সংখ্যাটাকে বাড়িয়ে দিয়ে এই ধরনের ফলনশীল বিভিন্ন ধরনের ফসল এগুলো উৎপন্ন করা হয়ে থাকে। ঠিক আছে, পেঁপে গাছ এটা কমন একটা ফেনোমেনন। পেঁপে গাছ যদি চপিং আপ করা হয়, কেটে ফেলা হয় মাঝখান দিয়ে, তাহলে পেঁপে গাছ কিন্তু সাইজ একটু মোটা হয়ে যায়। ঠিক আছে, এটাকে বলে চপিং আপ করা। চপ আপ করলে ক্রোমোজোমের সংখ্যা এটা বেড়ে যায়। এটা একটা আর্টিফিশিয়াল একটা প্রসেস। অনেক সময় অনেক কেমিক্যাল আছে, সেই কেমিক্যাল প্রয়োগের মাধ্যমে কিন্তু ক্রোমোজোম সংখ্যা কিন্তু ডাবল বা বৃদ্ধি ঘটানো সম্ভব। এটাকে আমরা কয়েকটা ভাগে ভাগ করলাম। নাম্বার ওয়ানে যেটা আছে হ্যাপ্লয়েডি, অর্থাৎ যদি এন সংখ্যক ক্রোমোজোম হয় কোনো দেহের কোষে, যেমন আমাদের শুক্রাণু এবং ডিম্বাণুতে থাকে এন সংখ্যক ক্রোমোজোম, সেটাকে আমরা বলছি হ্যাপ্লয়েডি। আচ্ছা, এরপরে পলিপ্লয়েডি। পলিপ্লয়েডি কি? যদি ক্রোমোজোম সেটটা কয়েক গুণ বেড়ে যায়, যেমন যদি এন থেকে 2n হয়, দ্যাট মিনস সেটা ডিপ্লয়েড হবে। তো ডিপ্লয়েডটা পলিপ্লয়েডের ভিতরেই এর অন্তর্ভুক্ত। আচ্ছা, ট্রিপ্লয়েডি যদি সেটা 3n হয়ে যায়, ওটা আমাদের যদি 3n হয়ে যায় সেটা হবে কত? যে 46 যোগ 23। আর যদি 4n হয়ে যায় সেটাকে বলা হবে টেট্রাপ্লয়েড, সেটা মানে 23 গুণিত 60। ঠিক আছে, অর্থাৎ 92 হয়ে যাবে সংখ্যাটা। আর যদি এটা পেন্টাপ্লয়েড হয়ে যায় মানে 5 গুণ হয়ে যাবে সংখ্যাটা। ঠিক আছে, তো এই ক্রোমোজোমের সেটের পরিবর্তনটা কিন্তু রাসায়নিক বিভিন্ন পদার্থ আছে, সেই সকল পদার্থ প্রয়োগের মাধ্যমে কিন্তু এই ইউপ্লয়েডি ঘটানো সম্ভব। তাহলে এটা গেল ইউপ্লয়েডির ঘটনা। আশা করি তোমরা জিনিসটা খুব ইজিলি ভালো মতোই বুঝতে পেরেছো। আমরা ক্রোমোজোমের যে অস্বাভাবিকতাগুলো সেগুলো শ্রেণীবিন্যাস খুব ভালো মতোই আলোচনা করলাম। এরপরে আমরা দেখব যে ডিলিশনের প্রক্রিয়াটা আসলে কিভাবে সম্পন্ন হয়ে থাকে, সেটা আমরা এক নজরে বোঝার চেষ্টা করব। দেখো, এটা হচ্ছে ডিলিশনের সংজ্ঞা দেওয়া আছে। ডিলিশন মানে আমরা আগে আলোচনা করেছি ডিলিশন কি। ডিলিশন মূলত হচ্ছে ক্রোমোজোমের কোনো একটা খণ্ডাংশ বা অংশবিশেষ বা জিনের হারিয়ে যাওয়া, নষ্ট হয়ে যাওয়া, বিলুপ্ত হয়ে যাওয়া, সেটাকে বলা হবে কি ডিলিশন। তো ডিলিশনের একটা ছবি এখানে তোমরা দেখতে পাচ্ছ, স্পষ্টভাবে একটা দেয়া আছে। এরপরে ডিলিশনের কৌশল। তো দেখো, এখানে ডিলিশনের একটা স্পষ্ট ছবি দেওয়া আছে। এখানে একটা ক্রোমোজোম আঁকানো আছে, দেখো, যার ABCDEFGH জিন দেখানো হয়েছে। তো এখানে দুই রকমের ডিলিশন দেখানো হয়েছে, একটা হচ্ছে প্রান্তিক ডিলিশন এবং আরেকটা হচ্ছে অন্তর্বর্তী ডিলিশন। অর্থাৎ একটা প্রান্ত হচ্ছে ডিলিশন, এই ABCDEFGH দেখা যাচ্ছে যে এবির পরে একটা জায়গাতে একটা অংশ কর্তৃত হয়েছে, ফলে এবি অংশটুকু এটা হারিয়ে যাবে, এটা সেন্ট্রোমিয়ার বিহীন এই ডিএনএর অংশটা কিন্তু হারিয়ে যাবে। সেক্ষেত্রে কি CDEFGH একটা নতুন ক্রোমোজোমের সৃষ্টি হবে। আর অন্তর্বর্তী হলে ক্রোমোজোমের মাঝে কোনো একটা জায়গায় দুই জায়গাতে কর্তন হবে। এখানে দেখানো হয়েছে সি এবং ডি দুইটা জিন, এই দুটো জিন এখান থেকে হারিয়ে যাবে, ডিলিট হয়ে যাবে, ফলে ABEFGH সমৃদ্ধ জিন সমৃদ্ধ নতুন একটা ক্রোমোজোমের সৃষ্টি হয়েছে। আচ্ছা, তাহলে আমরা দেখতে পেলাম যে সাধারণ এটা একটা প্রসেস যে কিভাবে ডিলিশন সম্পন্ন হয়, এবং ডিলিশনের এই টেকনিকটা কিন্তু আমরা যখন রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি পড়ে থাকি সেই জায়গাতে কিন্তু এটা খুবই স্পষ্ট। কারণ ওখানে আমরা জানি যে রেস্ট্রিকশন এনজাইম দিয়ে ওই জায়গাতে কিন্তু কর্তন করা হয় ডিএনএ কোনো একটা জায়গায়, এবং সেই জায়গাতে পরবর্তীতে অন্য একটা ডিএনএ খণ্ড লাইগেজে জোড়া লাগানো হয়। তো সেটা হচ্ছে আর্টিফিশিয়াল, বাট এগুলো ন্যাচারালি অনেক সময় এই ধরনের ডিলিশন হতে পারে। বিভিন্ন ক্ষতিকারক কেমিক্যালের প্রভাব হতে পারে, ইউভি রে যেটা আল্ট্রাভায়োলেট রে তার কারণে হতে পারে, এক্স রে কারণে হতে পারে, এই ধরনের ডিলিশন কিন্তু ডিলিশন সম্পন্ন হতে পারে। এরপর দেখব ডিলিশনের প্রকারভেদ। নাম্বার ওয়ানে দেখতে পাচ্ছ দেয়া আছে প্রান্তিক ডিলিশন। তো প্রান্তিক ডিলিশনের সংজ্ঞাটা কি? যদি ডিলিশনটা ক্রোমোজোমের কোনো একটা প্রান্তে সম্পন্ন হয় সেটাকে আমরা বলে থাকি প্রান্তিক ডিলিশন। দেখো, তোমরা দেখতে পাচ্ছ এখানে ABCDEFG সমৃদ্ধ একটা স্বাভাবিক ক্রোমোজোম দেওয়া আছে, তার এবি জিনের পরে আমরা দেখতে পাচ্ছি একটা কর্তন হচ্ছে, কর্তিত হয়ে এবি জিনটা যদি এটা হারিয়ে যায়, খণ্ডাংশটা হারিয়ে যায়, তাহলে CDEFGH যুক্ত নতুন একটা ক্রোমোজোমের সৃষ্টি হবে, যেটা হচ্ছে প্রান্তিক ডিলিশনের ফলে সৃষ্ট একটা ক্রোমোজোম। তো প্রান্তিক ডিলিশনটা খুব ইজিলি বুঝতে পেরেছ আশা করি। এরপর আসতে হোমোজাইগাস প্রান্তিক ডিলিশন।
হোমোজাইগাস প্রান্তিক ডিলিশনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে দুইটা ক্রোমোজোম জোর দেওয়া আছে, যার একই রকম জিনোবিন্যাস, জিনের বিন্যাস দেওয়া আছে ABCDEFG। হ্যাঁ, দুইটা ক্রোমোজোমে একই রকম জিন, দ্যাট মিনস হোমোলোগাস ক্রোমোজোম। যদি দুইটা ক্রোমোজোমেই একই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি প্রান্তিক ডিলিশন হচ্ছে, সেটাকে আমরা বলছি হোমোজাইগাস প্রান্তিক ডিলিশন। অর্থাৎ এই যে সি জিনটা আমরা দেখতে পাচ্ছি, এখানে সি জিনটা এখান থেকে কর্তৃত হয়ে গেছে, সি জিনটা, তার ফলে এখানে সি জিনটা হারিয়ে গেছে। দেখো নতুন যে ক্রোমোজোমে ABDEFGH জি যুক্ত জিন যুক্ত নতুন দুইটা হোমোলোগাস ক্রোমোজোমের সৃষ্টি হয়েছে, এটাকে বলছে হোমোজাইগাস প্রান্তিক ডিলিশন। তো তোমরা এই ক্ষেত্রে আমি আবার বলি, যদি তোমরা ডাবল করে আঁকাতে চাও আঁকাতে পারো, সমস্যা নেই। আর যেটা আমি তোমাদের দেখিয়ে দিলাম যে শুধু একটা দাগ দিয়ে জিনগুলো আঁকিয়ে তোমরা দেখাতে পারো, সেটাও সম্ভব, যেটা তোমাদের ভালো লাগে সেটাই করতে পারো। হেটারোজাইগাস প্রান্তিক ডিলিশন। তো হেটারোজাইগাস প্রান্তিক ডিলিশনের ক্ষেত্রে যেটা হবে, দুইটা হোমোলোগাস ক্রোমোজোম, সমস্ত ক্রোমোজোম বা দুইটা ক্রোমোজোমের যে কোনো একটাতে ডিলিশনটা সম্পন্ন হবে। আমরা দেখতে পাচ্ছি ABCDEF জি যুক্ত দুইটা এখানে হোমোলোগাস ক্রোমোজোম আছে, বাট বাম সাইডে এটা কিন্তু কোনো ডিলিশন হয় নাই, বাট এই ক্রোমোজোমটা ডিলিশন হয়েছে। অর্থাৎ এই সি জিনটা আমরা দেখতে পাচ্ছি এখান থেকে ডিলিট হয়ে গেছে। ডিলিট হওয়ার পরে যে প্রথম ক্রোমোজোমটা ঠিকই আছে, বাট পরের জিনটা আমরা দেখতে পাচ্ছি ক্রোমোজোমে সি জিনটা অ্যাবসেন্ট হয়ে নতুন একটা ক্রোমোজোমের সৃষ্টি করেছে। ঠিক আছে, প্রথম ক্রোমোজোমটা অক্ষত থাকলেও পরেরটা কিন্তু একটা নতুন ক্রোমোজোম। এটাকে আমরা বলছি হেটারোজাইগাস প্রান্তীয় ডিলিশন, অর্থাৎ যে অসমভাবে ডিলিশন হলো, দুইটা হোমোলোগাস ক্রোমোজোমই ছিল কিন্তু একটা ক্রোমোজোমের ডিলিশন হয়েছে আর একটাতে হয় নাই। এটা হচ্ছে হোমোজাইগাস প্রান্তীয় ডিলিশনের প্রক্রিয়া। এরপরে আসো মধ্যবর্তী ডিলিশন, অর্থাৎ ক্রোমোজোমের যদি মাঝে কোনো একটা জায়গায় ডিলিশন হয় সেটাকে বলা হবে মধ্যবর্তী ডিলিশন। সেটা আমরা এখানে যদিও দুইটা জায়গায় কর্তন করে দুইটা জিন কেটে দিয়েছি, যদি একটা জিন হয় সেটা হতে পারে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে সি এবং ডির, সি আগে এবং ডির পরে দুইটা জায়গায় কর্তৃত হয়ে CD দুইটা জিন খণ্ডাংশ এখান থেকে পরিত্যক্ত হয়ে গেল। সো ABEFGA যুক্ত নতুন একটা ক্রোমোজোম খণ্ডের সৃষ্টি হলো, এটাকে বলা হয় কি মধ্যবর্তী ডিলিশন। আচ্ছা, তাহলে মধ্যবর্তী ডিলিশনের পরে আমাদের যেটা আছে তা হচ্ছে ডিলিশনের তাৎপর্য। তো ডিলিশনের কারণে কিন্তু জীবের দেহে ব্যাপক পরিবর্তন হতে পারে। অর্থাৎ যে জিনটা কোনো একটা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করত, যদি সেই জিনটা কোনোভাবে যেটা হারিয়ে যায়, তাহলে কিন্তু অবশ্যই সেই সংশ্লিষ্ট বৈশিষ্ট্য ওই জীবদেহে কিন্তু প্রকাশ পাবে না। আমরা এখানে কয়েকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য তার মধ্যে লিখে এনেছি। দেখো দেয়া আছে ডিলিশনের জিনোটাইপিক তাৎপর্য। জিনোটাইপিক তাৎপর্যের ভিতরে এখানে উল্লেখ করা হয়েছে ক্রাই-ডু-চ্যাট সিনড্রোম। ক্রাই-ডু-চ্যাট সিনড্রোম মূলত কি, যে বলা আছে পঞ্চম নম্বর যে ক্রোমোজোম আছে আমাদের, সেই ক্রোমোজোমে যদি ক্ষুদ্র বাহু, যেটা ছোট বাহু আছে, সেই বাহুর অংশবিশেষ ক্ষয়প্রাপ্ত হয়, তাহলে যে সমস্যা সৃষ্টি হয় তাকে আমরা বলি ক্রাই-ডু-চ্যাট সিনড্রোম। এর ফলে আক্রান্ত শিশুদের এই ধরনের দৈহিক গঠন দেখা যায়, যাদের দেখা যাচ্ছে চোখটা কেমন ট্যারা হয়ে গেছে এবং তাদের মানসিক মৌখিক গঠনে একটু পরিবর্তন হয়েছে এবং তাদের দেখে অনেকটা অস্বাভাবিক প্রকৃতির মনে হয় এই ধরনের সন্তানদেরকে। এটাকে বলে ক্রাই-ডু-চ্যাট সিনড্রোম। এরপরে রিং ক্রোমোজোম 18 সিনড্রোম, অর্থাৎ 18 নম্বর যে ক্রোমোজোম আছে, এই ক্রোমোজোমটা যখন রিং আকার, গোলাকার আকার ধারণ করে, সেটাকে বলা হয় রিং ক্রোমোজোম 18 সিনড্রোম। এর ফলে দেখা যাচ্ছে যে বেবিদের মানুষের কী ধরনের একটা দৈহিক পরিবর্তন হয় এবং মানসিক বিকারগ্রস্ত হয়, তার চোখ, কান এবং শরীরের যথেষ্ট পরিবর্তন সাধিত হয়ে থাকে। এটাকে বলা হয় রিং ক্রোমোজোম 18 সিনড্রোম। আচ্ছা, ম্যালয়েড লিউকোমিয়া। লিউকোমিয়া আমরা জানি এটা ব্লাড ক্যান্সার। তো ম্যালয়েড লিউকোমিয়া হয় কখন, যখন ক্রোমোজোমের 21 নম্বরের আংশিক ডিলিশন হয়, তখন এই ধরনের ম্যালয়েড লিউকোমিয়াটা সৃষ্টি হয়ে থাকে। তাহলে আমরা ডিলিশনের কারণে যে তিনটা প্রধান দৈহিক গঠনের পরিবর্তন হয় এবং তিনটা রোগের, জেনেটিক্যাল রোগের নাম আমরা বর্ণনা এখানে পড়লাম, তার ছবি সকল দেখানোর চেষ্টা করলাম। আচ্ছা, এবার আমরা দেখব ডিলিশনের ফিনোটাইপিক প্রভাব, যে ডিলিশন হলে যে আর কি ধরনের বাহ্যিক পরিবর্তন হতে পারে। বলা হচ্ছে মেকি বা সদ্য প্রকটতা বা সিউডো ডোমিনেন্স। সিউডো বলতো মেকি বা সদ্য, অর্থাৎ যখন কোনো ডিলিশন হয়, এখন ধরা যাবে ডিলিশনের ফলে
কোনো ক্রোমোজোমে একটা প্রকট জিন যেটা ছিল সেটা ডিলিট হয়ে গেল, যেটা প্রচ্ছন্ন ছিল সেটা আছে, সেই প্রচ্ছন্ন জিনটা তখন প্রকাশ পাবে, ফলে এর ফলে যে সমস্যার সৃষ্টি হবে, যে জটিলতার সৃষ্টি হবে, আমরা সেটাকে বলছি সদ্য প্রকটতা। আচ্ছা, এরপরে যে আছে যে হোমোজাইগাস ডিলিশনের কারণে গ্যামেট নষ্ট বা অনুর্বর হয়। অনেক সময় যে হোমোজাইগাস যে প্যান্টেক ডিলিশন যদি হয়ে থাকে, আমরা যেটা পড়লাম একটু আগেই দেখালাম যেটা ছবি সহকারে, তার ফলে জননকোষ কিন্তু নষ্ট হতে পারে কিংবা অনুর্বর হয়ে যেতে পারে এই ডিলিশনের ফলে। ডিলিশনের কারণে ক্রসিং ওভার হ্রাস পায়। একটা ক্রোমোজোম অনেক বড় হয় এবং সেই বড় ক্রোমোজোম যত বেশি হবে সেখানে ক্রসিং ওভারের হারটা তত বৃদ্ধি পায়, সম্ভাবনা বৃদ্ধি পায়। কিন্তু যদি ক্রোমোজোমটা কেটে ছোট হয়ে যায়, ডিলিশন হয়ে ক্রোমোজোমটা ছোট হয়ে যায়, তাহলে কিন্তু সেখানে ক্রসিং ওভারের সম্ভাবনা হ্রাস পাবে এবং জেনেটিক্যাল বৈচিত্র্যটাও কম হবে। আচ্ছা, ইঁদুরের ওয়াল জিং রোগ, এবং এর ফলে যেটা হয় ইঁদুর স্বাভাবিকভাবে চলতে পারে না। স্বাভাবিকভাবে চলতে না পারলে যেটা হবে তার মাথা টলকায়, মাথা ঘোরায় এবং পড়ে যায় এই রোগটা হলে। ডিলিশনের কারণে স্ত্রীর বৈশিষ্ট্য ঠিকমতো প্রকাশ পায় না। সাধারণত যদি ডিলিশন হয়, ডিলিশনের করে স্ত্রীর দেহে কোনো একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য ঠিকমতো প্রকাশ পায় না এবং মেয়েদের ক্ষেত্রে এটা বেশি প্রকাশ পেতে পারে। আচ্ছা, ডিলিশনের কারণে আরও অনেক পরিবর্তন হয়, যেটা আমরা বলি তার ক্যারিওটাইপ, নতুন ধরনের ক্যারিওটাইপ সৃষ্টি হতে পারে। ঠিক আছে, তার ক্যারিওটাইপ বলতে কি বোঝায়, যে সবগুলো ক্রোমোজোমের যে একটা পিক্টোরিয়াল, একটা চিত্রের মাধ্যমে যেটা দেখানো হয় সেটাকে বলে ক্যারিওটাইপ। তো এই ক্যারিওটাইপে কিন্তু চেঞ্জ হতে পারে, নতুন এক ধরনের ক্যারিওটাইপ সৃষ্টি হতে পারে যদি ক্রোমোজোমের ডিলিশন হয়ে যায়। যে পুরো ক্রোমোজোমটা যদি ডিলিট হয়ে যায় তাহলে নতুন এক ধরনের ক্যারিওটাইপ সৃষ্টি হবে। আচ্ছা, এরপরে বলা হচ্ছে যে ড্রসোফিলা নামক একটা মাছি আছে, আমরা জানি এই ড্রসোফিলা নামক মাছিতে এই ডিলিশনের ফলে বলা হচ্ছে এক ধরনের রিং ক্রোমোজোমের সৃষ্টি হয়, যেটা বিবর্তনের একটা গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করে বা তথ্য বহন করে থাকে। এই ড্রসোফিলার রিং ক্রোমোজোম যেটা বলা হচ্ছে বা বলয় ক্রোমোজোম তৈরি করে, যেটা ইভলিউশন বা বিবর্তনের জন্য একটা গুরুত্বপূর্ণ তথ্য বহন করে থাকে। তাহলে আমরা আজকের এই আলোচনার মাধ্যমে খুব ভালো মতোই আশা করি তোমরা বুঝতে পেরেছো যে জেনেটিক্যাল অ্যাভারেশন কত প্রকারের হয়ে থাকে এবং তার ছবি সহ একটা আলোচনা। তারপরে আমরা ডিলিশন নিয়ে আলোচনা করেছি, ডিলিশনের প্রকারভেদ ছবি সহ করে আমরা দেখার আমরা চেষ্টা করেছি। আমরা যদি এই ডিলিশনের ছবিগুলো একটু ইজি করে আঁকাতে চাই, তাহলে কিন্তু তোমরা আমার থেকে একটু ছবিটা দেখে হেল্প নিতে পারো। ধরো আমি তোমার ডিলিশনের এই কৌশলটা দেখাবো, সেক্ষেত্রে আমরা ছবিটা ইজি করে দেখাতে চাচ্ছি। সেক্ষেত্রে একটা দাগ দিয়ে এটা দেখানো সম্ভব, আমি সেটা তোমাদের আবার একটু দেখাবো। আমি তোমাদের এটা দেখানোর চেষ্টা করছি, একটু লেট হচ্ছে। সেটা হচ্ছে যেহেতু আমি গ্রাফিক বোর্ড ট্যাবলেটের মাধ্যমে এটা দেখাবো, ফলে একটু সমস্যা হচ্ছে। আশা করি তোমরা দেখতে পারছো। তো আমার ডিলিশনের কৌশলটা আঁকানোর চেষ্টা করছি। অ্যাজ ফর এক্সাম্পল, ধরো এটা একটা ক্রোমোজোম, সো এটা সোজা হলো না। এটা ক্রোমোজোম, আর এখানে আমরা সেন্টিমিটার টাকায় দিলাম। আর সেখানে আমরা যথাক্রমে ক্রোমোজোমের যে জিনের বিন্যাসগুলো সেগুলো দেখানোর চেষ্টা করব। আমরা এগুলো এখানে লিখতে পারি, এ বি
সি ডি সরি এটা সাপোর্ট দিচ্ছে না, ই এফ জি এইচ আই জে। এখান থেকে যদি আমরা দুইভাবে এটা দেখানোর চেষ্টা করি, যে একটা হচ্ছে প্রান্ত ডিলিশন, প্রান্তের দিকে হবে, ধরলাম যে এখান থেকে এই ইবিসি এই জায়গাতে এটা কাটা পড়বে, আমরা এটা দেখাবো এই জায়গা থেকে কাটা পড়বে। আর একটা আমরা দেখাচ্ছে অন্তর্বর্তী ডিলিশন, তো সেক্ষেত্রে আমরা ধরলাম যে এই ডি ই এবং এফ এই তিনটা জিন এখান থেকে কাটা পড়বে, সেক্ষেত্রে এটা আমরা অঙ্কন করবো ঠিক কীভাবে। সংক্ষেপে একটা দাগ আঁকাই দেবা, একটা রেখা আঁকাবা, ঠিক আছে। তো এখানে আমরা কোনো একটা জায়গাতে সেন্টারে আঁকাবো। তো এখানে যেহেতু এবিসি তিনটা জিন থাকবে না, যার কিন্তু থাকবে ডি ই এফ জি। তো আমরা চারটে দাগ দিলাম, ডি ই এফ আর জির জন্য এখানে এইচ আই এবং জি, ঠিক আছে। এরপরে যেটা হবে অন্তর্বর্তী রিলেশন, তাহলে আমরা এটা লেখা অবশ্যই দেখাতে পারি এখানে, এ বি, সরি এ বি না, একটা ভুল হলো, এটা হবে ডি ই এফ, এটা হবে ডি ডি ই এফ এটা জি, এবার এইচ আই এবং জে ধরে থাকবে। আর এই পাশে যেহেতু এটা খণ্ড আকারে কেটে যাবে, মাঝে কেটে যাবে, সো আমরা এখানে কোন একটা জায়গাতে সেন্টিমিটার আঁকা দিলাম, সেন্টিমিটারটা। তারপরে আমাদের যেহেতু মাঝে ডি ই আই থাকবে না, থাকবে শুধু এ বি এ বি সি, এখানে থাকবে জি আর এইচ আই এবং জে, এই তিনটা জিন থাকবে। সেটা আমরা লিখতেই পারি এখানে এ এখানে বি সি, তারপরে এখানে জি, এটা এইচ আই এবং জে। এইভাবে আমরা ডিলিশনের ছবিটা জাস্ট কলম পেন্সিল দিয়ে আমরা একটা লাইনে কিন্তু এটা আঁকাতে পারি। সেক্ষেত্রে সুন্দর করে আরও ভালোভাবে আঁকানো সম্ভব, যদি আমার গ্রাফিক পেনটা ঠিকমতো কাজ করেনি বলে তোমাদের হয়তো একটু বুঝতে সমস্যা হয়েছে। তো আশা করি তোমাদের ডিলিশন এবং ক্রোমোজোমের যে অ্যাভারেশন, ক্রোমোজোমাল অ্যাভারেশন এ সম্পর্কে একটা ভালো তোমার ধারণা পেয়ে গিয়েছো এর মাধ্যমে। তো তোমাদের সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে তোমরা এই আলোচনার মাধ্যমে কিছুটা হলেও অবশ্যই উপকার লাভ করবে, এবং রেফারেন্স বুক হিসেবে তোমরা বাংলাদেশ বুক ব্যাংকের ডক্টর মোহাম্মদ হানিফ মল্লিক স্যারের বইটা অথবা ইউনিভার্সাল পাবলিকেশনের বইটা এটাকে ফলো করতে পারো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।